where the mind is without fear and the head is held high, where knowledge is free. ওয়েলকাম শিক্ষার্থী বন্ধুরা, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আজকের এই অনলাইন তথা ওই যেটা পরে টেলিকাস্ট করা হবে সেই ক্লাসে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালোই আছো, কুশলেই আছো, মঙ্গলেই আছো। আমাদের মালদা জেলা প্রশাসন তথা মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে গত বছর থেকে শুরু হয়েছে এই একটা অভিনব প্রচেষ্টা, তোমরা যাতে ঘরে বসে তোমাদের পড়াশুনোটা চালিয়ে যেতে পারো। এই কোভিডকালীন অবস্থাতে এই কোভিড-19 যে প্রকোপ চলছে, একটার পর একটা ঢেউ যেভাবে আমাদের ওপরে আছড়ে পড়ছে এবং এর মধ্যে আমরা অনেক নিজেদের নিকট আত্মীয় স্বজন পরিজনকে হারাতে হয়েছে আমাদের আর কি। তো এরকম অবস্থাতে সরকারের এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাতে হয়। গত বছরও তারা এই উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগ এবছরও জারি আছে। তাই আমি এসেছি তোমাদের সামনে। আমি তুহিন কুমার সরকার, মালদা বিভূতিভূষণ হাই স্কুলের জিওগ্রাফির টিচার তথা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। গত বছরও আমার সৌভাগ্য হয়েছিল, সুযোগ হয়েছিল তোমাদের ক্লাস নেওয়ার। তো আশা করছি তোমরা সকলে ভালোই আছো এবং ঘরে থাকো। তোমরা যাতে ঘরে থাকো, সুরক্ষিত থাকো, ভালো থাকো, সেই কারণেই কিন্তু সরকারের এই উদ্যোগ বা প্রচেষ্টা। তো যাই হোক, আমরাও চেষ্টা করে যাচ্ছি আপ্রাণ তোমাদেরকে ঘরের মধ্যে কিভাবে রেখে তোমাদের বিভিন্ন বিষয়, সব বিষয় মোটামুটি এবং সব চ্যাপ্টারগুলোকে ধরে ধরে আলোচনা করা যায় এবং তোমাদের কাছে আরও কী করে সহজ থেকে সহজতর করে দেওয়া যায়। তবে কথা আমি একজন শিক্ষক হয়ে অবশ্যই স্বীকার করে নিচ্ছি যে সরাসরি ক্লাসরুমে বসে সরাসরি ছাত্রীদের সম্মুখীন হয়ে বোর্ড ওয়ার্কের মাধ্যমে বা বিভিন্ন আরও টিএলএম ব্যবহারের মাধ্যমে যে ক্লাস নেওয়ার যে একটা সুযোগ সুবিধা বা উপকারিতা যাই বলো আছে, এখানে ঠিক অতটা নাও হতে পারে। তবু এছাড়া কোনো আমাদের উপায় নেই, আমাদের এইভাবেই কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে আর কি। দ্বিতীয় কোনো উপায় নেই। যে ঘরে এই ক্লাসের রেকর্ডিং চলছে, এই ঘরে এই মুহূর্তে আমি আছি, আর অনেকটা দূরে আমার ক্যামেরাম্যান বন্ধু ভাই আছেন। তো সেই কারণে বিশেষ করে উনি অনেকটাই দূরে আছেন আর কি। তো এই কারণে আমি এখানে মাস্ক খুলে দিয়েছি। আর দ্বিতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো ব্যক্তি এই রুমে নেই এই মুহূর্তে, আর আসবেনও না। তাই আমি এখানে মাস্ক খুলে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই মাস্ক খুলবে না, বাইরে যখন বেরোবে আর কি, বাড়ির মধ্যে না। তো যাই হোক, আজকে আমাদের যে ক্লাস হবে ভূগোলের একাদশ শ্রেণীর ভূগোল, সেখানে ফিজিক্যাল জিওগ্রাফির অন্তর্গত তোমরা দেখতে পাচ্ছ এই বোর্ডে আমি লিখেছি ভাঁজ বা বলি, অর্থাৎ ইংলিশে যাকে বলছি আমরা ফোল্ডিং। তো এখন এই ভাঁজ বা বলি বা ফোল্ডিং এটা কী জিনিস, প্রথমে এটা জানতে হবে। তার আগে তোমাদের আমি বলি যে
পাহাড় পর্বত নদ নদী খাল বিল পুকুর ডোবা ইত্যাদি যখনই চলে আসে, কেউ যখন বলেন বা বলে, তখন কিন্তু ভূগোল শব্দটা চলে আসে। মানে এই সব পাহাড় পর্বত নদ নদী খাল বিল এগুলো ভূগোলের সাথে জড়িত ব্যাপার স্যাপার আর কি। ঠিকই, ভূগোলেরই ক্লাস হচ্ছে। আজ আমরা নদ নদী খাল বিলে যাব না, কিন্তু পাহাড় পর্বতে থাকছি আর কি। কারণ যে চ্যাপ্টার, যে অংশটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা পাহাড় পর্বতেই দেখা যায়, ভাঁজ বা বলি। ভাঁজ শব্দটার সঙ্গে কিন্তু তোমরা ইতিপূর্বেই পরিচিত হয়েছ। কখন? আরও নিচু ক্লাসে যখন তোমরা ভূগোল পড়েছ, তখনই তোমরা এটার সাথে পরিচিত হয়েছ। এই ভঙ্গিল পর্বত যখন পড়েছ, ভঙ্গিল পর্বতের উৎপত্তি সৃষ্টি, তখনই কিন্তু, এবং তোমরা তখন এটাও পড়েছ ভঙ্গিল মানে ভাঁজ বা ভাঁজ মানে ভঙ্গিল। তো সেইটা থেকেই কিন্তু আজকে ওই জায়গাটা ধরেই আলোচনা আজকে। তো ভাঁজ বা বলি এইটা কিন্তু কিভাবে সৃষ্টি হয়, বা আগে বলি আমি যে ধরো এই যে পাহাড় পর্বত আছে, পৃথিবীতে যে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলি দেখতে পাওয়া যায়, এই ভূমিরূপগুলি কোথাও পাহাড় কোথাও পর্বত বলছি আর কি। তো এইগুলো সৃষ্টি কিভাবে হয়, বা সমভূমি হোক মালভূমি হোক, এগুলো সৃষ্টি কিভাবে হয়? এগুলো সৃষ্টির পেছনে প্রথমত দুটো কারণ কাজ করে। তোমরা হয়তো জেনেছো ইতিপূর্বে, দুটো কারণ কাজ করে। একটা অন্তর্জাত প্রক্রিয়া আর একটা বহির্জাত প্রক্রিয়া। কার অন্তর্জাত কার বহির্জাত? অবশ্যই পৃথিবীর অন্তর্জাত, পৃথিবীর বহির্জাত। বহির্জাত প্রক্রিয়া বলতে অবশ্যই আমরা সেই মানে সেলেস্টিয়াল বডির কথা বলছি। হ্যাঁ, সেই বডিগুলো যখন আমাদের এখানে, অর্থাৎ উল্কাপিণ্ড থেকে বিভিন্ন ধরনের পিণ্ড যে আছড়ে, গ্রহাণুপিণ্ড যেগুলো আছড়ে আছড়ে পড়ে আর কি পৃথিবীতে, তখন তারা কিছুটা সেখানকার যেখানে আছড়ে পড়ে আর কি, কিছুটা ভূমিরূপের পরিবর্তন সাধন করে থাকে। তবে এটা অতি নগণ্য আর কি, ওটা একটা গেল। আর বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কিন্তু আবার বলছি বড় বড় বেশ কিছু কারণ আছে, বড় বড়। যেমন ইতিপূর্বেই কয়েকটা তোমরা পড়ে নিয়েছো, তখন অতটা ডিটেলে আলোচনা করা হয়নি, কিন্তু তোমরা জানো, আমি যখন বলবো এখন তোমরা বুঝতে পেরে যাবে। সেটা হচ্ছে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ বা সমুদ্র স্রোত। নিশ্চয়ই পড়েছো কিছুটা, খানিকটা পড়ানো হয়ে গেছে আগে। তো এই যে নদীর গতি, নদী প্রবাহ, হিমবাহ, বায়ুর গতি, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত বা সমুদ্র তরঙ্গ বা সমুদ্র ঢেউয়ের যে কাজ, এরাও কিন্তু বহির্জাত প্রক্রিয়া হিসাবে কাজ করে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ভূমিরূপের গঠন করে, পরিবর্তন সাধন করে, দুটোই করে। নতুন ভূমিরূপও গঠন করে, আবার যদি কোনো ভূমিরূপ থেকে থাকে, অবশ্যই থেকে থাকে, আগে থেকে আছে, তারও পরিবর্তন সাধন এরা করে থাকে। এরা এজেন্ট হিসাবে কাজ করে, বহির্জাত প্রক্রিয়ার এজেন্ট এরা। তোমরা আবহবিকার চ্যাপ্টারে খানিকটা পড়ে নিয়েছো এগুলো আর কি আগেই। তো যাই হোক, আজকে ওগুলো ঠিক আলোচ্য বিষয় নয়, ওগুলোকে আমরা এক পাশে রাখবো। আজকে কিন্তু আমাদের যে ভাঁজ বা বলি যেটা আছে, সেটা কিন্তু অবশ্যই অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে পড়ছে, পৃথিবীর অন্তর্জাত প্রক্রিয়া। এবার অন্তর্জাত প্রক্রিয়ার খানিকটা তোমরা আগে পড়ে নিয়েছো, আমি প্রিভিয়াস নলেজ নিয়ে একটু আলোচনা করব, যাতে করে এগিয়ে যেতে আজকের আলোচনাটা যখন এগোবে তোমাদের ধরতে বা বুঝতে সুবিধে হয়। যেমন তোমরা ভূমিকম্প খানিকটা পড়েছো। ভূমিকম্পটা কি? ভূ আলোড়ন। তোমরা বলবে ভূ আন্দোলন। হ্যাঁ, তাই তো, ভূ আলোড়ন এবং ভূ আন্দোলন। আর এই ভূ আলোড়ন বলো বা আন্দোলন বলো, যার জন্য কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠ, ভূত্বক কেঁপে ওঠে, তার ফলে কম্পন অনুভূত হয়, আর তারপরে যা ক্ষয়ক্ষতি হয় বুঝতেই পারছো আর কি। শুধু ক্ষয়ক্ষতি নয়, নতুন কিছু সৃষ্টিও হয়, কিছু ধ্বংস হয়, কিছু সৃষ্টি হয়। মানে যেটা ছিল সেটা ধ্বংস হয়, নতুন করে কিছু ভূমিরূপেরও সৃষ্টি হয়। তো যাই হোক, তো এই অন্তর্জাত প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু এই ভাঁজ বা বলি এগুলো গঠন হয়, এগুলো একটার পর একটা বিভিন্ন জায়গায় গঠিত হতে দেখা যায়। তো যাই হোক, তো এই সেই আমি একটি বই নিয়ে এসেছি আর কি, সেখানেও দেখো সংজ্ঞায় কী বলা হয়েছে। ভূ আলোড়নের ফলে সৃষ্ট সংনমনের ফলে ভূত্বকে, বিশেষত কোমল শিলাস্তরে ঢেউয়ের মতো যে আকৃতি সৃষ্টি হয়ে থাকে, তাকে ভাঁজ বা বলি বলে থাকে। ঠিক আছে, একটু দেখো।
কি এগুলো হচ্ছে এক একটা শিলার স্তর, বিভিন্ন রকমের শিলার স্তর। এই শিলার স্তরগুলো যখন অভ্যন্তরীণ ভূ অভ্যন্তরীণ যে বললাম, এখন আমরা আন্তর্জাতিক প্রক্রিয়া নিয়ে পড়ছি, যে এখান থেকে যখন কোনো প্রেসার সৃষ্টি হয় তখন কিন্তু ভূ অভ্যন্তর থেকে প্রেসার সৃষ্টি হতে পারে, বা তোমার ল্যাটারাল প্রভাব সৃষ্টি হতে পারে, অর্থাৎ এদিক থেকেও চাপ পড়তে পারে, এদিক থেকেও চাপ পড়তে পারে। তোমরা এটা জানো, কিছু প্রিভিয়াস নলেজ তোমাদের আছে সম্পর্কে। তো এই যে চাপ পড়ছে, এটা যদি কোমল শিলাস্তর হয়, নরম শিলাস্তর হয়, তো এখানে কিন্তু তখন ভাঁজের সৃষ্টি হবে এই চাপটার প্রভাবে। বুঝতে পারলে? একটা কোমল শিলাস্তরে দুদিক থেকে চাপ পড়লো, ভাঁজের সৃষ্টি হলো বা বলির সৃষ্টি হলো, বা ফোল্ডের সৃষ্টি হলো। ফোল্ডের মূলত এটাই কারণ সৃষ্টি হওয়ার। তো তাহলে কি হলো? সংনমন হলো। সংনমনের ফলে কি হলো? কোমল শিলাস্তরে ঢেউয়ের, এই যে ঢেউ হলো, ঢেউয়ের আকৃতির সৃষ্টি হলো, এটাকেই ভাঁজ বা বলি বলছে। ঠিক আছে, এইবার আমরা ভাঁজটা বুঝে গেলাম কাকে বলে। এইবার আমরা দেখো ভাঁজের বিভিন্ন ব্যাপারে চলে যাব, বিভিন্ন অংশে চলে যাব। দুটো শিলাস্তরই আঁকলাম। এই দেখছো তোমরা ভাঁজ, এই যে ভাঁজ দেখছো, এই ভাঁজের দেখো এই উঠেছে, এই নেমেছে, আবার উঠেছে, এই নেমেছে। ঠিক আছে, এই যে এখানে উত্থিত অংশটা, এটা একটা ভাঁজ, আবার নিচের দিকে যেটা আছে সেটাও একটা ভাঁজ। এইভাবে কিন্তু ভাঁজের সৃষ্টি হচ্ছে। এবার এই অংশগুলোর নামগুলো আলাদা হবে, আর ভাঁজকে কি করে ক্লারিফিকেশন করা যায় সেভাবে আমরা আসবো আর কি। ভাঁজের যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। হ্যাঁ, যেমন ধরো এই যে একটা রেখা টানলাম, অবশ্যই সব কিছু কিন্তু এগুলো ওখানে গিয়ে ফিল্ডে গিয়ে ভাঁজের ওপরে গিয়ে রেখাগুলো টানা হয় না, এগুলো আমি বোর্ড ওয়ার্ক করছি, বোর্ড ওয়ার্কের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আর কি। তো এটা হলো কি, এটাকে বলে ভাঁজের অক্ষ। এই হলো ভাঁজের অক্ষ। এই ভাঁজের অক্ষ কিন্তু দুদিকের, এবার অক্ষ যখন বেরিয়ে গেল, এটা ভাঁজের একদিকার বাহু হলো, এটা আর এক দিকার বাহু হলো। এই যে এইগুলো, এই শিলাস্তরে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটাকে ভাঁজের অক্ষ বলে। আর একটা শিলাস্তর দিয়ে দিই, ধরো এটা ভাঁজের অক্ষ, আর এই দিকটা হয়ে গেল ভাঁজের একটা অক্ষতল, আর এই দিকটা হয়ে গেল ভাঁজের আর একটা অক্ষতল। অক্ষ বরাবর যে ভাঁজকে যে দুটো ভাগ করা হলো, সেই যে তলটা পাওয়া গেল দুদিকার, এটাকেই বলছে ভাঁজের অক্ষতল। এগুলো ছোট 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 সব পয়েন্ট আর কি, ছোট ছোট পয়েন্ট, 2-1 লাইন করে লেখা আছে, একটু শুধু বুঝে নেওয়ার ব্যাপার আছে। ভাঁজ, ভাঁজের অক্ষ, ভাঁজের অক্ষতল। এখানে কি করলো? সমান দুটি ভাগে ভাগ করলো অক্ষ আর কি। আর এর আগেই বলেছি বাহু, যেমন এগুলো এক একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এগুলো সব বাহু আর কি।
এগুলো বাহু। এগুলো সব ভাঁজের বাহু, ওদিকেও তাই একই রকম। এগুলোকে এক একটাকে এগুলোকে বাহু বলছে, ভালো করে বুঝে নাও। এগুলো কিন্তু এক একটা বাহু। এটা ভাঁজের অক্ষ, অক্ষ বরাবর যে ভাঁজকে ভাগ করা হলো, এটা একটা অক্ষতল, এটা একটা অক্ষতলের সৃষ্টি হলো, আর এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাঁজের বাহু হলো। মেন বিষয়গুলো হচ্ছে এগুলোই বুঝবার এখানে আর কি। তারপরে চলে আসি ভাঁজের আরো পরিচয় পরিচিতির জন্য বিষয়গুলো। সেটা হচ্ছে ভাঁজের ছবিটা আঁকতে হবে। ভাঁজের এই উপরের অংশটাকে বলছে ঊর্ধ্বভঙ্গ। ভাঁজের এই উপরের অংশটা ঊর্ধ্বভঙ্গ, আর নিচের যে অবতল অংশ এটা হলো অধভঙ্গ। এটা ঊর্ধ্বভঙ্গ, এটা অধভঙ্গ। নিচের অবতল অংশটাকে যেটাকে উপত্যকা সৃষ্টি করছে আর কি, সেটা হলো অধভঙ্গ, আর ওপরে যে শিরাটা সৃষ্টি করেছে চূড়াটা, সেটাকে বলছে অধভঙ্গ। এগুলো ভাঁজের বিভিন্ন পার্টগুলো আর কি। তারপরে আরেকটা মজার বিষয়, এটা কি হলো? এটা কিছুই না, এখানে অনেকগুলো ঊর্ধ্বভঙ্গ আছে আর এখানে অনেকগুলি অধভঙ্গ আছে। তাই ঊর্ধ্বভঙ্গ ধারা আর অনুরূপভাবেই নিচের দিকে অবতল অংশে যে ধারাটা আছে সেটাকে বলছে অধভঙ্গ ধারা। এতগুলো মিলে এতগুলো ঊর্ধ্বভঙ্গ, এতগুলো অধভঙ্গ, তাই এই সমস্ত সমষ্টিটাকে বলা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ ধারা, আর এটা অধভঙ্গ ধারা। ঠিক সেভাবে এটা ঊর্ধ্বভঙ্গ ধারা। গেল। ভাঁজ কিন্তু অনেক রকমের দেখতে পাওয়া যায়, মানে এত রকমের ভাঁজ দেখতে পাওয়া যায় যে কি বলবো। আমাদের এখানে এই চ্যাপ্টারে মূলত এইভাবেই পড়তে হবে। ছোট ছোট, আগেও বলেছি, ছোট ছোট মাত্র 2 বা 2.5 লাইনের সংজ্ঞা আছে, আর সঙ্গে তার পিকচার আছে, ছবি আছে বা ফিগার আছে। এইটা এখান থেকে যে কোয়েশ্চেন আসে, এখান থেকে কোয়েশ্চেনে আনসার করতে গেলে তোমাকে ওই সবগুলো ভাঁজগুলো সম্পর্কে জানতে হবে। 2 থেকে 2.5 লাইনের সংজ্ঞা, এর বেশি নয়, আর সঙ্গে ফিগারটা, ছবিটা এঁকে তার নিচে দিয়ে দিতে হবে চিত্র অমুক, ব্যাস। তোমরা জানো এটা ভাঁজের অক্ষতল সৃষ্টি হয়েছে, দুদিকে ভাঁজের বাহু। কিন্তু এই ধরনের ভাঁজকে কি বলে? এই ধরনের মানে এই ভাঁজে কি আছে? এই ভাঁজে কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। অক্ষটা একদম
ভূমিভাগের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, প্রথম কথা। এই যে ভাঁজের বাহু, এই বাহু দুটি কিন্তু দুদিককার যে কোণ একই, কোণের মাপ একই, এই দুদিকের কোণের মাপ একই। এই বাহুটা যেদিকে হেলে আছে সেই বাহুটা, এই বাহুটা কিন্তু তার অন্য দিকে হেলে আছে, একই দিকে হেলে নেয়। অক্ষের এই দিকে একজন হেলে আছে এই বাহুটা, তো আর একদিকে হেলে আছে এই বাহুটা। কিন্তু মূল ব্যাপার যেটা, সেটা বলছি যে এই যে 90 ডিগ্রি অক্ষ এবং দুদিকে সমান কোণে হেলে থাকা এই ধরনের ভাঁজ, এই ধরনের ভাঁজকে বলছি আমরা প্রতিসম ভাঁজ। এটা হলো প্রতিসম ভাঁজ। খুব মানে মানে এটাকে তুমি বলতে পারো এক ধরনের, মানে আমি বলছি বলতে গেলে আর কি, এটা একটা আইডিয়াল ভাঁজ ধরো আর কি, আইডিয়াল ভাঁজ আর কি। দুদিককার বাহু সমান থাকবে, দুদিককার বাহুর কোণ সমান থাকবে, নতি সমান থাকবে, ভাঁজের অক্ষ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এরকম যদি পাওয়া যায় তাহলে এটা প্রতিসম ভাঁজ। আর এর একটু ডিস্টর্ট হয়ে গেলে, একটু সামান্য নড়ে চড়ে গেলে, একদিককার কোণ একটু কম বেশি হয়ে গেলে কিন্তু অপ্রতিসম ভাঁজ। সেটা কেমন? যেমন দেখো, হেরফের হয়ে গেল। এদিককার কোণটা তো এরকমই ছিল আর এইরকমই কোণ ছিল এদিকে, কিন্তু তা নয়, এখন কোণ কমে গেল, কোণের মাপটা কমে গেল, দুদিককার বাহুর একই কোণ থাকলো না। আর যখনই কোণের পরিবর্তন হয়ে গেল, সঙ্গে সঙ্গে এখানে একটা, এটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে এর সামনে একটা অ বসে গেল, দিয়ে হয়ে গেল এটা অপ্রতিসম ভাঁজ। এই একটু একটু করে চেঞ্জিং হবে, কোণের চেঞ্জ হবে, বাহুর নতির চেঞ্জ হবে, অক্ষের কোণ, অক্ষের যে কোণ আর কি সেটা কোণের চেঞ্জ হবে, ব্যাস। আর ভাঁজের নামও চেঞ্জ হতে থাকবে। তারপরে ভাঁজের আকৃতির ওপরও ভাগ আছে, যে ভাঁজ এক এক ভাঁজ এক এক রকমের দেখতে। দেখতে উপরে, আচ্ছা ওপরের অংশটা আমি ডট ডট করেছি কেন? এটা হচ্ছে সেই ভূপৃষ্ঠ, আর ভূপৃষ্ঠের ওপরের অংশ, নিচের অংশটা কিন্তু এরকমই, এগুলো শিলাস্তর। এগুলো শিলাস্তর, ঠিক আছে? তো ওপরের অংশটা ডট ডট করেছে এই কারণে, নিচের অংশটাকে দেখেই ও নিচের অংশের যে গঠন এবং যেদিকে টেন্ডেন্সি নিয়েছে ঘুরবার, সেটা দেখে কিন্তু ওপরের অংশটা ইমাজিন করে নেওয়া যায় যে কেমন ছিল বলছি, তার কারণ এখন ওপরের অংশটা নেই, ওয়েদারিংয়ের ফলে বা আবহ বিকারের ফলে, যুগ যুগ ধরে আবহ বিকারের ফলে ওপরের অংশটা ক্ষয়িত হয়ে গেছে, ক্ষয় পেয়ে গেছে, ওটা অবলুপ্ত পেয়ে গেছে, কিন্তু এই নিচের অংশটা দেখতে পাওয়া যাচ্ছে। তো নিচের অংশ প্লাস ওপরের অংশ দেখো পাখার মতো আকৃতি ধারণ করেছে। তো এই ধরনের ভাঁজকে আমরা বলি পাখা ভাঁজ।
এটাও এক ধরনের ভাঁজ, যেন মনে হচ্ছে শুয়ে গেছে বা হেলে গেছে। এটা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের সাথে মানে প্রায় অনুভূমিক, একদম অনুভূমিক নয়, প্রায় অনুভূমিক, যেন মনে হচ্ছে শুয়ে গেছে বা হেলে গেছে। তো এই শুয়ে যাওয়ার ভালো ভাষা হচ্ছে শায়িত। সে এই ধরনের ভাঁজকে আমরা কি বলে ডাকি? এই ধরনের ভাঁজকে আমরা বলি শায়িত ভাঁজ। এর মধ্যে বিভিন্ন শিলাস্তরগুলো আছে, সেগুলো আর একে দেখাচ্ছি না। শায়িত ভাঁজের একটা ভালো নাম, মানে ইংলিশ নাম যেটা প্রায় আসে আর কি, সেটা হচ্ছে রিকাম্বেন্ট। রিকাম্বেন্টটা মনে রাখবে আর কি। তারপরে এই শায়িত ভাঁজ অবস্থায় থাকাকালীন এবার দেখো এটা টানছে ক্রমশ নিচের দিকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, এবং এই অক্ষ বরাবর কিন্তু এর একটা টেনশনের সৃষ্টি হচ্ছে। আর এই টেনশনের সৃষ্টির ফলে কিন্তু এই শায়িত ভাঁজ কিন্তু এক সময় ভেঙে যাবে অক্ষ বরাবর এবং দূরে সরে যাবে, আরো আরো ডাউন হয়ে যাবে। কোনটা? প্রায় ভূমিরূপের সমান্তরাল। এক সময় জোড়া ছিল, এই শিলাস্তর আর এই শিলাস্তর একই ছিল, কিন্তু এখান থেকে দূরে সরে গিয়েছে এবং প্লেস চেঞ্জ হয়ে গেছে, সরে এর নিজের জায়গায় থেকে গেছে, ও দূরে সরে গেছে। তো এই ধরনের ভাঁজকে আমরা বলি ভেঙে গেছে অলরেডি, এটা কিন্তু ন্যাপ। এটাও এক ধরনের ভাঁজ। শিলাস্তর কোনো রকমের ভূ আলোড়ন, ভূ আন্দোলন হয়েছে, একটা অংশ উঠে গেছে, একটা অংশ বসে গেছে, কিন্তু এখানে একটা ভাঁজের সৃষ্টি হয়েছে। যেহেতু একদিকে এর নতি, একদিকে ঢাল হয়ে বসে আছে, সেই জন্য এই ধরনের ভাঁজকে বলা হচ্ছে একনত ভাঁজ। এগুলো সব আলাদা আলাদা শিলাস্তর। এইরকম ভাবে আরো ভাঁজ আছে। অনেকটা বাক্সের মতো দেখতে, একে বক্স ভাঁজ বা বাক্স ভাঁজ বলে, এটাও দেখতে পাওয়া যায়। এরকম আরো শিলাস্তর থাকবে। এরপরে দেখি ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপ। কি হতে পারে ভাঁজের ফলে? ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপ তোমরা এর আগেই পড়ে নিয়েছো, ভঙ্গিল পর্বত। যেখানে আগেই বলেছি আমি তোমাদেরকে, ভঙ্গিল শব্দটা মানে হচ্ছে ভাঁজ, ভাঁজ মানে হচ্ছে ভঙ্গিল। তো ভঙ্গিল পর্বত গঠন হয়, অর্থাৎ ওখানে কি তৈরি হয়? শৈলশিরা তৈরি হয়, উপত্যকা তৈরি হয়। এটা একটা নর্মাল বা স্বাভাবিক এই গঠনটাকে বলছে। ইউরোপের জুড়া পর্বতের গঠন অনুসারে একে বলে জুড়া গঠন, জুড়া স্ট্রাকচার, এটাকেই বলে আর কি। এই যে পর্বতের চূড়া বা শিখর আর এই উপত্যকা, এটা ভাঁজের ফলে সৃষ্টি হয়।
ঠিক আছে, মোটামুটিভাবে ভাঁজের টুকটাক আলোচনা হলো আর কি। তো আর এখানে তো সরাসরি ক্লাস হচ্ছে না, তাহলে বলতাম তোমাদের যদি কিছু প্রশ্ন থাকো করো, তাহলে বোঝানোর চেষ্টা করতাম। আমি মোটামুটি কয়েকটা ভাঁজ তুলে ধরলাম, প্রত্যেকটা অনেক প্রকারের ভাঁজ আরও আছে, আর প্রত্যেকটা ভাঁজেরই কিন্তু 2 থেকে 2.5 লাইন সংজ্ঞা আছে সঙ্গে, আর শুধু ফিগারটা আছে। ওইটা কিন্তু তোমাদের বই আছে, বই অবশ্যই ফলো করবে, 2-2.5 লাইনে পড়া আর সঙ্গে ফিগার দিতেই হবে। যখনই এই প্রশ্ন আসবে, আমি ধরে নিচ্ছি কোয়েশ্চেন হবে, অ্যান্সার হবে, সবই হবে, পরীক্ষা হবে, তো যখনই পরীক্ষায় বসবে তখনই কিন্তু ওই 2-2.5 লাইনে যে সংজ্ঞা আছে সেটা অবশ্যই দেবে, আর তার পাশে অবশ্যই তার ফিগারটা দেবে, চিত্র অমুক, যে ভাঁজের সংজ্ঞা দিচ্ছ সেটা, আর কিছু না, ব্যাস। এইটাই এই চ্যাপ্টার থেকে এরকম ধরনেরই প্রশ্ন আসে। আর বেশ কিছু ইম্পর্টেন্ট ভাঁজ যেগুলো নিয়ে মূলত আমি আলোচনা করলাম আর কি, সেই ভাঁজগুলো যদি পড়ে নাও তাহলে কিন্তু যদি বড় কোশ্চেনও আসে কিন্তু সেই বড় কোশ্চেনও কিন্তু অ্যাটেম্প করতে পারবে, আর ছোট কোশ্চেনও অ্যাটেম্প করতে পারবে, একটা বড় কোশ্চেন তৈরি করলে আর কি। তো যাই হোক, এই হলো মোটামুটি টুকটাক আজকে আলোচনা। আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি, ভাঁজ সম্পর্কিত যে আলোচনা। আর তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থাকো, মঙ্গল থাকো। আবারও ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসনকে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর মালদা জেলাকে। ধন্যবাদ।